নমস্কার, আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আমি চলে এসেছি অনেক দিন পর আবার নতুন এক জায়গায় ঘুরতে যাওয়ার আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নিতে। বেশ কয়েক মাস আগে আমি ঘুরতে গিয়েছিলাম মেঘালয়। আর আসামের ওপর দিয়ে মেঘালয় ঘুরতে যাওয়ার সময় আসামে থাকাকালীন মা কামাখ্যার যে দর্শন করব না তা তো হতেই পারে না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কামাখ্যা মায়ের দর্শন কিভাবে করব। গুয়াহাটি স্টেশনে ঢোকার আগে আমাদের ট্রেন যখন ব্রহ্মপুত্র রিভারের ওপর দিয়ে যাচ্ছিল, এটা সেই সময়ের দৃশ্য। তখন সবে সবে সকাল হয়েছে আর চারিদিকটা সূর্যের আলো পড়ে ভীষণ নির্মল দেখাচ্ছিল। বিশেষ করে দূরে মনে হচ্ছিল আকাশের নীল আর নদীর নীল মিশে গেছে। মা কামাখ্যার মন্দির নীলাচল পাহাড়ের চূড়ায় এবং এটা গুয়াহাটি স্টেশন থেকে খুব বেশি দূরে নয়। আমরা খুব ভোরে ওখানে পৌঁছে যাই এবং তারপর একটা লম্বা লাইন দিয়ে টোকেন সংগ্রহ করি মন্দিরে প্রবেশের জন্য। টোকেন সংগ্রহের পর বেশ কিছুটা পথ আমরা পায়ে হেঁটে তারপর মন্দিরের কাছে গিয়ে পৌঁছাই। পবিত্র এই মন্দির 51 সতীপীঠের অন্যতম এবং 4 আদি শক্তিপীঠের মধ্যে এই মন্দিরের এক বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়ে থাকে এখানে দেবী সতীর গর্ভ এবং যোনি পতিত হয়েছিল এবং এখানের গর্ভগৃহটি একটি ভূগর্ভস্থ গুহা। আর সেই ছোট অন্ধকারাচ্ছন্ন গর্ভগৃহে খাড়া পাথরের ছোট সিঁড়ি দিয়ে নামার সময় একটা আলাদাই অনুভূতি হয়। যদিও ভেতরের ফটো আপনাদের আমি দেখাতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা নিষিদ্ধ ছিল। ভেতরে কিন্তু কোনো প্রতিমা ছিল না, একটি শিলাখণ্ড ছিল যেটি মা কামাখ্যা রূপে পূজা করা হয়ে থাকে। সকলকে সেই শিলাখণ্ডতে একটুখানি হাত দেওয়ার পরেই হাত সরিয়ে দেওয়া হচ্ছিল। আর আমি যখন এখানে হাত দিয়েছিলাম আমার কাছে এটা ভেজা ভেজা লেগেছিল, কারণ বলা হয় যে এখানে সবসময় ভূগর্ভস্থ প্রস্রবণের জলে ভরা থাকে। ভেতরে ঢুকে প্রথমে এই জায়গায় জুতো খুলে তারপর লাইনে দাঁড়াতে হয়। প্রথমে লাইন দেখে আমি ভেবেছিলাম ছোটই, কিন্তু অনেক বড় লাইন ছিল। আমরা প্রায় 6টা নাগাদ লাইনে দাঁড়াই এবং মাকে দর্শন করার এবং মায়ের পুজো দেওয়ার সৌভাগ্য আমাদের হয় 12টা সাড়ে 12টা নাগাদ। আষাঢ় মাসের অম্বুবাচীর দিন থেকে 3 দিন কিন্তু মা কামাখ্যার মন্দির বন্ধ থাকে, কারণ এই সময় ধরিত্রী মা ঋতুমতী থাকেন, তাই সেই সময় যে কোনো মাঙ্গলিক কাজ এবং মায়ের পুজো বন্ধ থাকে। আবার 4 দিনের দিন থেকে মাকে স্নান করিয়ে পূজা শেষে মন্দির সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের চূড়াগুলো দেখতে অনেকটা মৌচাকের মতন। আর এই মন্দিরে মোট 4টে কক্ষ আছে, গর্ভগৃহ এবং চলন্ত, আর পঞ্চরত্ন ও নাট মন্দির নামে 3টে মণ্ডপ আছে। ওই যে দূরে যেখানে ভিড় দেখা যাচ্ছে অত দূর আমাদের লাইন দিয়ে যেতে হয়েছিল। আপনারা যখন পুজো দিতে যাবেন আপনারাও কিন্তু সকাল সকাল যাবেন, কারণ আমি শুনেছি যে অনেকের আবার পুজো দিতে দিতে সকালবেলায় দাঁড়িয়ে সন্ধে হয়ে যায়। মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও রয়েছে। বলা হয়ে থাকে আগে এখানে ডাকিনী যোগিনী বিদ্যা, তন্ত্র সাধনা এইসব করা হতো। অম্বুবাচীর সময় যখন মন্দির বন্ধ থাকে তখন মন্দিরের বাইরে খুব বড় ঐতিহ্যবাহী মেলা বসে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাকে পবিত্র কুণ্ড বলা হয়। বলা হয় এই জল মাথায় দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। দুঃখের বিষয়, আমি এই ঘটনা আগে জানতাম না, জানলে হয়তো 1 বালতি জলেই আমি চান করে নিতাম। মজা করছিলাম, একটুখানি জল আমিও মাথায় ঠেকিয়েছি, তবে আমি সেই সময় জানতাম না যে এই কুণ্ডের জল মাথায় নিলে পাপ ধুয়ে মুছে যায়। তবে সে যাই হোক, পাপ ধুয়ে যাক বা না যাক, বেশ কিছু ভুল, আবার কিছু ঠিক, একটু আধটু দুঃখ আর অনেকখানি আনন্দ, এই নিয়েই তো জীবন। তবে সব কিছুর ভিড়ে যেন আমাদের মানবিকতা না হারিয়ে যায়, মানসিকতায় যেন মলিনতা না আসে, তাহলেই হবে। এখানে পায়রা নিয়ে কোনো একটা রিচুয়াল হচ্ছিল, যেখানে পুজোর পরে পায়রাটাকে ছেড়ে দেওয়া হয়, যার জন্যই আমরা মন্দিরে ঢোকার সময় এবং মন্দিরের ভেতরেও অনেক পায়রা দেখতে পেয়েছি। আজকের জন্য তাহলে টাটা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই।